আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচের কেমিস্ট্রির সেকেন্ড পেপারের কোশ্চেন সলভ করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথম যেই সিকিউটা চুজ করেছি সেটা কেমিস্ট্রির সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়ন থেকে নেয়া। তো আমরা একটু প্রথমে উদ্দীপকটা দেখি। এখানে উদ্দীপকে দুটা দৃশ্যকল্প দেখানো হয়েছে। প্রথম দৃশ্যকল্পে আমরা দেখতে পাচ্ছি যে এ পাত্রে একটি দ্রবণ আছে। দ্রবণটি হচ্ছে কস্টিক সোডা মানে আমরা জানি সোডিয়াম হাইড্রক্সাইড। এর আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে ডেসিমোলার মানে 0.1 মোলার। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি দেখি, বলা হয়েছে এ পাত্রের দ্রবণের সাথে ফর্মিক অ্যাসিডের বিক্রিয়ায় উপযুক্ত নির্দেশক লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে এটা মূলত আমাদের অ্যাসিড ক্ষার টাইট্রেশন থেকে প্রশ্নটা এসেছে। তাহলে আমরা এটা যদি সলভ করি তাহলে আমরা জানি যে অ্যাসিড ক্ষার টাইট্রেশন আমরা পড়েছি, যদি আমাদের অ্যাসিডটা সবল হয় আর ক্ষারক যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রে অ্যাসিড ক্ষার নির্দেশনে আমরা যে নির্দেশকটা নিব সেই নির্দেশকটাও সবলের মতো হবে, অর্থাৎ এই ক্ষেত্রে নির্দেশকটা হবে অম্লীয়। যদি অ্যাসিড দুর্বল হয় আর ক্ষারক যদি সবল হয় সেই ক্ষেত্রে আমাদের নির্দেশকটা হবে ক্ষারীয়। যদি অ্যাসিড সবল ক্ষারকও সবল হয় সেই ক্ষেত্রে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করলেই হবে, অম্লীয় করলেও হবে, ক্ষারীয় করলেও হবে। আর যদি দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার নেই তাহলে দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার বিক্রিয়াই করবে না, তাই সেক্ষেত্রে নির্দেশকের কোনো প্রয়োজন হবে না। এবার আমাদের এখানে এ পাত্রে আছে সোডিয়াম হাইড্রক্সাইড। আমরা জানি সোডিয়াম হাইড্রক্সাইড একটি সবল ক্ষার, আর এর এগেনস্টে আমাদেরকে নিতে বলেছে ফর্মিক অ্যাসিড। আমরা জানি ফর্মিক অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড, আর সকল জৈব অ্যাসিডই দুর্বল অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে আমাদের নির্দেশকটা হবে কি ক্ষারীয় নির্দেশক। আর ক্ষারীয় নির্দেশকের একটা এক্সাম্পল আমরা জানি, সেটা হচ্ছে ফেনফথ্যালিন। বাস, এবার যত ধরনের বাংলা কথা তা এখান থেকে আমরা লিখে ফেললাম। এখন আমাদেরকে আঁকতে হবে হচ্ছে একটা লেখচিত্র আঁকতে হবে। তো সেই লেখচিত্রটাও আমরা বিভিন্নভাবে আঁকা শিখেছি। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে এরকম যে এক্স অক্ষ বরাবর আমরা ক্ষারক কনসিডার করি, আর নেগেটিভ এক্স অক্ষ বরাবর আমরা অ্যাসিড কল্পনা করি, ওয়াই অক্ষ বরাবর আমরা কল্পনা করি পিএইচ। এখন যদি সবল কোনো কিছু থাকে অ্যাসিড কিংবা ক্ষার, সেক্ষেত্রে তিন ধরনের পরিবর্তন দেখা যায়। একটা হচ্ছে প্রথম কয়েক ফোঁটার জন্য আমরা লেখচিত্রে দ্রুত পরিবর্তন দেখতে পারি, অর্থাৎ পিএইচের মান দ্রুত আপ ডাউন করে। তো সবল ক্ষারের ক্ষেত্রে দেখা যাবে, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে যেই কানেক্টিং পয়েন্টটা মানে যেখানে আর কি মূল বিন্দু সেটা কিন্তু 7 ধরতে হবে, কারণ পিএইচের মান যখন 7 তখন সেটাকে আমরা নিরপেক্ষ ধরি। 7-এর পর আমি এখানে 10 আর এখানে 14 ধরলাম, আর নিচে হচ্ছে 3 আর এখানে 0 ধরলাম। তাহলে আমরা যদি সবল ক্ষার ব্যবহার করি সেই ক্ষেত্রে প্রথমেই আমরা কয়েক ফোঁটার জন্য দেখব যে 7 থেকে 10-এ উঠে গেছে পিএইচ। দ্রুত পরিবর্তনের পর আমরা পরবর্তী ফোঁটার জন্য ধীর পরিবর্তন দেখতে পাবো, অর্থাৎ 10-এ আসার পর আস্তে আস্তে কার্ভ নেওয়া শুরু হবে, আর একটা পর্যায়ে সেটা প্ল্যাচু কিংবা সম্পৃক্ত হয়ে যাবে, অর্থাৎ 14-তে আসার পর আমরা দেখতে পাবো যে এটা এইরকম প্লেন হয়ে গেছে। এবার দুর্বল কোনো কিছু যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে দ্রুত পরিবর্তন দেখা যায় না, সেক্ষেত্রে শুধু ধীর পরিবর্তন আর প্ল্যাচুটাই দেখা যায়। তো তখন ধীর পরিবর্তনের জন্য শুরু থেকেই দেখা যাবে যে গ্রাফটি নিচের দিকে কার্ভ নেওয়া শুরু করেছে, আর একটা পর্যায়ে সেটা কী হয়ে যাবে প্ল্যাচু। ক্ষারকের জন্য আমরা এই ঘরটাকে চুজ করেছি, আর অ্যাসিডের জন্য এই ঘরটাকে চুজ করেছি। তাহলে এইরকম অনেকটা দেখতে হবে আমাদের লেখচিত্রটা। এখন আমরা ঘ নম্বরটা সলভ করি। ঘ নম্বর কোশ্চেনটা 2 নম্বর দৃশ্যকল্প থেকে নেওয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আয়ন আছে আর আমাদেরকে এই অর্ধবিক্রিয়াটাকে পূর্ণ করতে বলা হয়েছে। তার মানে এটা জারণ বিজারণ সমতা থেকে এসেছে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমাদেরকে সমতা করতে হবে। খুবই সহজ। প্রথমে আমরা করব হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। আমরা জানি বিজারণ অর্ধ বিক্রিয়া পার্টিসিপেট করে জারক, আর এখানে জারক হচ্ছে ডাইক্রোমেট আয়ন, এটা আমাদের মুখস্থ।
আর আমরা জানি ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের চেহারা পরিবর্তিত হয়ে যাবে ক্রোমিয়াম আয়ন। এখানে 2টা ক্রোমিয়াম থাকায় আমি 2 নিয়েছি। জারকের অক্সিজেন পানিতে পরিণত হয়, তাই 7 অণু পানি। আর ব্যালেন্স করার জন্য এই পাশে 7 দুগুণা 14টা H+ আয়ন। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, তাই প্লাস। আর জানি পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে, কারণ এর তুল্য সংখ্যা 6। এবার আমরা দেব জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়াতে পার্টিসিপেট করবে হচ্ছে ফেরাস আয়ন। আর আমরা জানি ফেরাস আয়নের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন। আর এখানে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, সে কয়টা ইলেকট্রন ছাড়বে? একটা ইলেকট্রন ছাড়বে, 2 থেকে 3 একটা। কিন্তু ও যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে ক্রোমিয়াম তো 6 ডাইক্রোমেট তো 6টা ইলেকট্রন গ্রহণ করবে না, তাই ইলেকট্রনের সমতা করার জন্য উভয় পক্ষে 6 গুণ করলাম। এবার 2টা বিক্রিয়াকে যদি আমি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব পূর্ণ বিক্রিয়া। ডাইক্রোমেট আয়ন সাথে হাইড্রোজেন আয়ন, 6টা হচ্ছে ফেরাস আয়ন। এখানে 2টা ক্রোমিয়াম আয়ন, 7 অণু পানি, আর 6টা ফেরিক আয়ন। এখন এখানে দর্শক আয়ন হিসেবে পটাশিয়াম আর সালফেট আয়ন ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন উভয় পক্ষে বিপরীত আয়ন যোগ করব, অর্থাৎ পজিটিভ চার্জকে আমি দিব নেগেটিভ চার্জ, আর নেগেটিভ চার্জকে আমি দিব পজিটিভ চার্জ। তো উভয় পক্ষে বিপরীত আয়ন যোগ করে পাই। তো ডাইক্রোমেটকে পটাশিয়াম দিলে হয়ে যাবে পটাশিয়াম ডাইক্রোমেট। হাইড্রোজেনকে সালফেট দিলে হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। এখানে হাইড্রোজেন আয়ন ছিল 14টা, তো এখানে আমি 7 দিয়ে দিলাম, 7 দুগুণা 14। ফেরাস আয়নকে সালফেট দিলে হয়ে যাবে ফেরাস সালফেট। ফেরাস আয়ন 6টা ছিল, এখানে 6 বসায় দিলাম। এবার এই পাশে ক্রোমিয়াম আয়ন হয়ে যাবে ক্রোমিয়াম সালফেট। এই 2 আর বসানোর দরকার নাই, কারণ অলরেডি ক্রোমিয়াম 2 এখানে আছে। 7 অণু পানি। ফেরিক আয়ন হয়ে যাবে ফেরিক সালফেট, কিন্তু ফেরিক আয়ন ছিল 6টা, আমি এখানে দিব 3, যাতে 3 দুগুণা 6 হয়। আর বাম পাশে পটাশিয়াম আছে, বা ডান পাশে কোনো পটাশিয়াম নাই, তাহলে সেখানে আমরা দর্শক আয়ন দুটোকে অ্যাড করে দিব, পেয়ে যাব পটাশিয়াম সালফেট। পটাশিয়াম এখানে আছে 2টা, এখানেও 2টা। বাস, আমাদের সমতা হয়ে গেল। এইবার আসি আরেকটা ঝামেলাতে। ঝামেলা হচ্ছে এখানে শেষ না, আমাদেরকে বলেছে যে অর্ধবিক্রিয়া পূর্ণ করো, এরপর জারকের পরিমাণ নির্ণয় করো। জারক মানে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ আমাকে নির্ণয় করতে হবে। বাট তার জন্য কোশ্চেনে যে প্রবলেমটা আমরা পেয়েছি, সে প্রবলেমটা হচ্ছে এখানে উৎপাদ বলে দিয়েছে 2.5 গ্রাম। প্রবলেম হচ্ছে এই বিক্রিয়ায় উৎপাদ তো 4টা, ক্রোমিয়াম সালফেট, পানি, ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট, সবই তো উৎপাদ। তাহলে এখানে কোন উৎপাদের কথা বলা হয়েছে সেটা ক্লিয়ারলি বলা হয় নাই। তাহলে আমরা অ্যাজ এ স্টুডেন্ট কী করব? আমরা যে এই 4টা উৎপাদের মধ্যে যে কোনো একটা যদি আপনি চুজ করে অঙ্কটা কমপ্লিট করেন তাহলে ফুল মার্কস পেয়ে যাবেন। মানে আপনি পানি নিয়ে করলেও হবে, পটাশিয়াম সালফেট নিয়ে করলেও হবে, ফেরিক কিংবা ক্রোমিয়াম সালফেট নিয়ে করলেও হবে, কোনো সমস্যা নাই। এবার আমি আমার মতো একটা চুজ করি। আমি পানি চুজ করব না, কারণ পানি কখনো মেইন প্রোডাক্ট হইতে পারে না। আমি পটাশিয়াম সালফেট চুজ করব না, কারণ এটা দর্শক আয়ন থেকে এসেছে। আমি আইদার ক্রোমিয়াম সালফেট অথবা ফেরিক সালফেট চুজ করব। এখানে যেহেতু মানে ফেরাস সালফেট আছে, তাই আমি মেইন প্রোডাক্ট হিসেবে ফেরিক সালফেট চুজ করতেছি। বাট এগেইন এটা কোনো যুক্তি না, এইখানে আমার যেটা মন চায় আমি সেটাই নিতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমি ফেরিক সালফেট নিয়ে কাজ করব। আমি দেখতে পাচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা আর ফেরিক সালফেটের মোল সংখ্যার আমি একটা অনুপাত করতে যাচ্ছি। তো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আছে 1 মোল আর ফেরিক সালফেট আছে 3 মোল, তাই 1/3 লিখলাম। আমাকে জারকের পরিমাণ নির্ণয় করতে বলছে, পরিমাণ মানে ডাব্লু। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যাকে আমি লিখব W/M। এবার পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভরটা আমরা একটু বের করি। পটাশিয়ামের পারমাণবিক ভর 39, ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 52, আর অক্সিজেনের তো 16। তাহলে আণবিক ভর আসতেছে 294। এবার আসি হচ্ছে ফেরিক সালফেট। ফেরিক সালফেটকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে আবারও ডাব্লু, এর ডাব্লুর মান বলে দিয়েছে 2.5 গ্রাম। আর আমার লাগবে ফেরিক সালফেটের আণবিক ভর। তাহলে আয়রনের হচ্ছে 55.85, এটা আছে 2টা। সালফেটের হচ্ছে অক্সিজেনের
সালফারে 32, অক্সিজেন হচ্ছে 464, তার সাথে ইন্টু 3, তাহলে আণবিক ভর আসতেছে 399.7, আর নিচে একটা 3 ছিল, নিচে 3 রাখলাম। বাস এখান থেকে আমরা ডাব্লু বের করে ফেলবো। 2.5 ইন্টু 294 ভাগ 399.7 ইন্টু 3, ক্যালকুলেটার চাপলে আসতেছে 0.613 গ্রাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আবারও বলতেছি, এখানে আপনি যদি ক্রোমিয়াম সালফেট নিয়ে কিংবা পটাশিয়াম সালফেট নিয়ে কিংবা পানি নিয়েও কাজ করেন, তাহলেও আপনাকে ফুল মার্কস টিচার দিতে বাধ্য থাকিবে। আল্লাহ হাফেজ।